This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং টিভি9 বাংলায় সকলকে স্বাগত। বিস্তারিত খবরে আসবো, দেখে নেব এই মুহূর্তে আজ কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে একসাথে। টিভি9 বাংলার খবরের জোর। নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দুলাল সরকার হত্যাকাণ্ডে গ্রেফতারির পরেও কেন শহর সভাপতি পদের নন্দু? প্রশ্ন তুলেছিলাম আমরাই। অস্বস্তি ঢাকতে শেষ পর্যন্ত নন্দুকে তাড়ালো দল, যদিও বিরোধীদের দাবি পুরোটাই আইওয়াশ। বাবলা শেষ, নন্দু হাফ শেষ। মাথা বাবলা শেষ, নন্দু হাফ শেষ। দুলাল শেষ, নন্দু হাফ শেষ। মালদার তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হওয়ার পর এই কথাটাই বলেছিলেন নন্দু। তখনই কি আঁচ করতে পেরেছিলেন তিনি? তার উপর খাড়া নেমে আসছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বুধবার সকাল 10টায় গ্রেপ্তার করা হয়েছিল নরেন্দ্রনাথ তিওয়ারিকে। প্রায় 6 ঘন্টা পর নন্দুকে ঘটনার মূল চক্রী বলে দাবি করে সিআইডি। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সন্ধে গড়িয়ে গেলেও দলের তরফে নন্দুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে প্রশ্ন তুলেছিল টিভি9 বাংলা। সেই খবর দেখানোর প্রায় 18 ঘন্টা পর নন্দুকে বহিষ্কার করল তৃণমূল। ইংরেজবাজার টাউন সভাপতি ও হিন্দি সেলের জেলা সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ। দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এরকম দুষ্কৃতিকারীকে কোনো মতে দলে রাখা যাবে না। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হলো। আপনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? কিছু বলবেন? হ্যাঁ, এটা দলের অবশ্যই বিষয়, এবং দল যেহেতু যেটা ভালো বুঝবে সেটা করবে। আমি দলের প্রতি আস্থা রেখেছি। দুলাল খুনে দলেরই নেতা গ্রেপ্তার হওয়ায় অস্বস্তিতে তৃণমূল। অনেকের মতে সেই অস্বস্তি ঢাকতেই নন্দুকে বহিষ্কার করল শীর্ষ নেতৃত্ব। বিজেপি রাজ্যগুলোতে দেখুন, সেখানে খুনি, ধর্ষক, মাদক পাচারকারী তারা দলের সম্পদ হয়ে ঘুরে বেড়ায়। অতীতে সিপিএম এর আমলেও আমরা একই জিনিস এই রাজ্যে দেখেছি। কিন্তু তৃণমূল কংগ্রেস যে একটা ব্যতিক্রমী দল, এই ধরনের পদক্ষেপের মধ্যে দিয়ে সেটাই প্রমাণিত হয়। নেতা খুনে দল থেকে বহিষ্কৃত হলেও নন্দুর দাবি পিছনে বড় মাথা আছে এবং তিনি মালদাতেই আছেন। দুলালের স্ত্রীর দাবি তার স্বামী খুনের নেপথ্যে অনেক মাথা আছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের মুখে আবার উঠে এসেছে প্রভাবশালীর কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে সেই প্রভাবশালী, কে সেই বড় মাথা? ঘটনা যেটা ঘটিয়েছে সেটা 1, 2, 3-এর পক্ষে সম্ভব নয়। সেটা অবশ্যই আমার যেটুকু মনে হচ্ছে আরো কেউ আছে। এটা এক শ্রেণীর লোক নন্দুকে সাপোর্ট করছিল, এবং আমি এই মুহূর্তে নাম বলতে চাই না। দলের সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো। বিরোধীরা বলছেন বড় মাথাকে বাঁচাতে বলির পাঁঠা করা হলো নন্দুকে। তিনি যার স্বামী মারা গেছেন তিনিও বলছেন বড় মাথা, ওখানে কৃষ্ণেন্দুও বলছে বড় মাথা, ওখানে তৃণমূলের প্রত্যেকটা নেতাই বলছে বড় মাথা। বাট হুই ইজ বড় মাথা? এই তিওয়ারিটা কি বড় মাথা? ওটা বলি পাঠা হলো, মুরগি হলো। যত ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথা, যে যেখানে থাক, সব মাথার কিন্তু একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। তাই পুলিশ কাউকে বাঁচাবে, কাউকে ধরবে, কাউকে ফাঁসাবে, এটা নির্ভর করছে মমতা ব্যানার্জির ইচ্ছা এবং অনিচ্ছার উপরে। আদালতে পুলিশের দাবি এটা রাজনৈতিক খুন, কিন্তু তার মোটিভ কি তা নিয়ে এখনো ধন্দে পুলিশ। সত্যিটা কি আদৌ কখনো সামনে আসবে, নাকি তিওয়ারিকে বহিষ্কার করেই শাক দিয়ে মাছ ঢাকা হবে? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। কলকাতা পুলিশের অন্দরেই কি জালপালা মেলেছে? জালিয়াতি চক্র, পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার ট্রাফিক হোমগার্ড। আর এদিকে সমরেশ মনোজদের জেরা করে নতুন নতুন তথ্য পাচ্ছে তদন্তকারীরা। এবার সন্দেহের তালিকায় কলকাতার 2 ডিভিশনের অন্তর্গত কয়েকটি থানার ভেরিফিকেশন অফিসাররা। পাসপোর্ট জালিয়াতিতে এবার পুলিশের জালে ট্রাফিক হোমগার্ড। সরকারি আধিকারিক, প্রাক্তন এসআই, ডাকঘরের কর্মীর পর হোমগার্ড। চন্দননগরের পুলিশের জালে 3 অভিযুক্তের মধ্যে একজন হোমগার্ড।
নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করত দ্রুত 3 জন। नहीं सर, उनका कोई फॉल्ट नहीं है, क्योंकि देखिए वो तो उस डिपार्टमेंट के है ही नहीं, वो तो ट्रैफिक डिपार्टमेंट में है, तो वो कहाँ से कोई भी जाली पासपोर्ट करेंगे, उनका तो ये काम ही नहीं है। ওকে পুলিশ ফাঁসিয়ে নিয়ে গেছে, কে ফাঁসিয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু ওকে যত যদি পাসপোর্টের ব্যাপারে কেউ ফাঁসিয়েছে তো আগে ওকে যা বড় অফিসার আছে ওদেরকে ধরুক, যে সিগনেচার করে। ও তো এইসব কাজ করে না, ও তো একটা ট্রাফিক পুলিশ আছে, যা মেন অফিস আছে ওরাই সাইন করে সব পাঠাচ্ছে লোককে, টাকা ওরাই খাচ্ছে, আর যখন ফেসে গিয়েছে সব এই ছেলেগুলোকে দিয়ে দিয়েছে, যার ভিতরে ছেলেগুলো আছে। চক্রে জড়িত থাকতে পারে আরো অনেকেই সন্দেহ পুলিশের। চক্রের গভীরে যেতে দ্রুতদের হেফাজতে চায় চন্দননগর কমিশনারেট। পাসপোর্ট কাণ্ডে একের পর এক গ্রেফতারি, দ্রুতদের জেরা করে ক্রমশ স্পষ্ট হচ্ছে কিভাবে এই চক্র কাজ করত। জাল নথি দিয়ে পাসপোর্টের আবেদন জানানোর পর ভেরিফিকেশনে বিস্তর জল মেশানো হতো। আর এখানেই সামনে আসছে পুলিশের ভূমিকা। পুলিশ সূত্রে খবর, ধৃত মনোজ সমরেশদের জেরা করে জানা গিয়েছে উত্তর ও উত্তর পূর্ব কলকাতার কয়েকটি থানা এলাকার ঠিকানা ব্যবহার করে ভুয়ো নথিতে পাসপোর্ট ইস্যু হয়। 52টি পাসপোর্টের ভেরিফিকেশন করেছিলেন প্রাক্তন এসআই আব্দুল হাই। বাকি 100টি পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছিল, সেখানেও কারসাজি হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের সন্দেহ আব্দুল হাইয়ের মাধ্যমে থানা স্তরে পুলিশ কর্মীর সঙ্গে যোগাযোগ তৈরি করেছিল চক্রের মাথারা। পাসপোর্ট জালিয়াতিতে কত টাকা লেনদেন হয়েছে জানতে মরিয়া লালবাজার। হেফাজতে থাকা মনোজ ও আব্দুলকে জেরা করে তাদের সংস্পর্শে থাকা থানা স্তরের পুলিশ কর্মীর নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা। সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন পাসপোর্ট সেকশনের পর এবার থানা স্তরের পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। এদিকে পাসপোর্ট জালিয়াতি মামলায় অভিযুক্ত দীপক মণ্ডলের জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছে লালবাজার। তদন্তে এখনো পর্যন্ত যা জানা গেছে, এই দীপক মণ্ডল সমরেশকে পাসপোর্ট দেওয়ার জন্য 3000 টাকা করে পেত। এই বয়ানকে হাতিয়ার করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিশ। এরকম একটা ঘৃণ্য অপরাধীদের এত তাড়াতাড়ি এরা যদি জামিন পেয়ে যায়, তাহলে সেটা কার ব্যর্থতা? পুলিশের কেস লেখায় ব্যর্থতা, পুলিশের ভেতরের অপদার্থতা, সেটা বুঝতে পারি না। এখন ওইসব নাটক করে যাতে জামিন ক্যান্সেল হয় তার জন্য আবেদন জানাবে, জামিন ক্যান্সেল হওয়া এত সহজ নয়। যারা জালিয়াতির সাথে যুক্ত তাদেরকে কিন্তু ধরছে রাজ্য সরকারের প্রশাসন, রাজ্য পুলিশ, রাজ্য এসটিএফ। পাশাপাশি আমরা দেখছি যে কেন্দ্রের বিদেশ দপ্তরের ব্যর্থতার জন্য পাসপোর্টের অফিস, যেগুলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, তাদের ব্যর্থতার জন্যই কিন্তু আজকে জাল পাসপোর্ট বেরোচ্ছে। এটা কিন্তু জলের মতো পরিষ্কার। নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিশ। সুপ্রিয় গুহ, সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। গত 1 বছরে ইস্যু হওয়া 70টির বেশি পাসপোর্টের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ। ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্টের মালিকদের চিহ্নিত করতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের। আর এই পাসপোর্টগুলো কলকাতা পুলিশ এলাকায় ঠিকানায় তৈরি হয়েছে। তদন্তকারীদের সন্দেহ এই পাসপোর্টগুলো ভুয়ো নথি দিয়ে তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নজরদারির অভাবে দেদার দুর্নীতি হয়েছিল। সরকার নিজস্ব বাংলার বাড়ি প্রকল্প এনেছে, প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকেছে। চলছে ব্যাপক নজরদারি। কাটমানিখোর কমিশন ভোগীরা কি নতুন উপায়ে টাকা মারার পথে? প্রশ্নটা উঠেছে পশ্চিম মেদিনীপুরের ছবিটা দেখে। ন্যায্য মূল্যে ওরা এগুলো পায়, আর কি মেটেরিয়ালগুলো পায়, এবং বাড়ি তৈরি করতে যাতে ওদের সুবিধা হয় সেরকম। ওষুধ সবজির পর এবার কি ন্যায্য মূল্যে ইটবালি? বাংলার বাড়ি আবাস যোজনায় কিস্তি অনুযায়ী টাকা দিচ্ছে সরকার। চলছে কড়া নজরদারিতে সার্ভে। সেখানেই উপভোক্তাদের একাংশ বলছেন প্রকল্পের টাকায় বাড়ি করা যাচ্ছে না। ঘর দিয়েছে, আমরা ঘর আরম্ভ করেছি। কত টাকা পেয়েছেন? আমরা পেয়েছি 60,000 টাকা পেয়েছি। কত টাকা পাবেন? 1,20,000 বলেছি। মিস্ত্রি কি বলছে ঘর হয়ে যাবে? না, ঘর হবেনি, ঘর হবেনি। তো তারপরে আমরা একটু চাচ্ছি যে ইট বালির দামটা যদি কমে, দিদি যদি কিছু করে তাহলে আমরা ঘরটা অনেক টাকা। 60,000 টাকা ঢুকেছে বাবু, আর এবারে আর 1,20,000 টাকা আমাদেরকে দিবে বলেছে। না না, কুলাবেনি বাবু, একবারেই কুলাবেনি। এবারে এইসব লেবার খরচা করতে হচ্ছে আমাদেরকে, আমরা কোথায় পাবো? আমার এবারে যা হোক দেখবো, যতটুকু হবে তাই করতে হবে। আর কি করব, আমাদের তো কিছু করার নাই বাবু। গ্রামবাসীরা বলছেন দ্রব্যমূল্যের বৃদ্ধি একরকম, কিন্তু বালির দ্রব্যমূল্য বৃদ্ধিটা এবার যেন একটু অন্যরকম।
কিছুদিন আগে এক গাড়ি বালির দাম ছিল 3 থেকে 4 হাজার টাকা। এক গাড়িতে পরিমাণ মিলত 100 CFT। বর্তমানে গাড়ি প্রতি বালির দাম 6 থেকে 7 হাজার টাকা। পরিমাণ কমে এসেছে 70 থেকে 80 CFT-তে। CFT অর্থাৎ স্কোয়ার ফুট হিসেবে। কেন এমন পরিস্থিতি? সরকার বাংলার বাড়ি প্রকল্পের জন্য সরঞ্জামের দাম বেঁধে দিয়েছে। বালির দামটা দেখুন। এই ছাদলাই হলো কম তোমার 2000 ইট লাগবে। একটা রুমে বালি লাগবে 3 গাড়ি 3 ট্রাক্টর। কত করে বালি এখন জানেন এখানে? 7000 করে। আর ইট কত? ইট 12000 করে লিখছে। তাহলে এই টাকা হবে না তো? না, এই টাকা হয় আমি তো এখানেই বলেছি। তারপরে তো আপনার মিস্ত্রি খরচা আছে। মিস্ত্রি খরচা আছে, অনেক আছে। শুধু বালি নয়, দ্রব্যমূল্য বৃদ্ধি থাবা বসিয়েছে বাকি সরঞ্জামেও। হিসেব বলছে, প্রকল্পের হিসেব অনুযায়ী একটা বাড়ি বানাতে লাগছে প্রায় 2000 ইট। 1000 ইটের দাম 12,000 টাকা, অর্থাৎ 22,000 টাকা শুধু ইটেরই খরচ। বালি লাগছে 3 থেকে 4 গাড়ি। 7,000 টাকা করে ধরলে বালি লাগছে 28,000 টাকার। সিমেন্ট লাগছে 30 থেকে 40 বস্তা। 350 টাকা গড় দাম হিসেবে সিমেন্ট লাগছে 14,000 টাকার মতো। রড স্টোন চিপস লাগছে 10 থেকে 12,000 টাকার। রাজমিস্ত্রি লেবারের মজুরি স্কোয়ার ফুট অনুযায়ী 100 থেকে 150 টাকা। সেই হিসেবে 200 স্কোয়ার ফুটে মজুরি লেগে যাচ্ছে 30,000 টাকা। এই সব মিলিয়ে খরচ হয়ে যাচ্ছে 1,10,000-এর মতো। এরপর রয়েছে প্লাস্টারের খরচ, জানালা দরজা বসানোর খরচ, আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে আসার খরচ, অনেক কিছু। পরিস্থিতি অনুধাবন করেই স্থানীয় প্রশাসন ন্যায্য মূল্যে সরঞ্জামের ব্যবস্থা করতে চাইছে, কিন্তু সেটাও কি সম্ভব? যে বিল্ডিং মেটেরিয়াল যেগুলো লাগে, বালি টালিগুলো, এগুলো পাওয়ার ক্ষেত্রে ওদের অসুবিধা বলছিলেন ওনারা। আমরা যারা বালি ব্যবসা করে তাদেরকে নিয়ে, বা বিল্ডিং মেটেরিয়ালের যে সমস্ত মেটেরিয়ালগুলো নিয়ে যারা ব্যবসা করেন ওদেরকে নিয়ে আমরা ভাবছি একটা মিটিং করবো খুব তাড়াতাড়ি, যাতে ন্যায্য মূল্যে ওরা ইয়েগুলো পায় আর কি, মেটেরিয়ালগুলো পায় এবং বাড়ি তৈরি করতে যাতে ওদের সুবিধা হয়। আমাদের পার টন যেখানে আমাদের 1100 টাকা 1150 টাকা কিনতে হচ্ছিলো, সেই মুহূর্তে 100 টাকা করে পার টনে বেড়ে গেছে। প্লাস আপনার একটা গাড়িতে আমরা 6 থেকে 7,000 টাকা করে বেড়ে গেছে। আর পার ইটের ক্ষেত্রে পার পিসে 1 টাকা করে বেড়ে গেছে। হ্যাঁ, ভাড়াতে প্রোডাকশনও কম আছে। হ্যাঁ, এই সবে মিলে রেটটা অনেকটাই চড়া। কেন আচমকা এতটা দাম বেড়ে যাচ্ছে? কেনই বা এতটা ক্রাইসিস তৈরি হচ্ছে? চাহিদা বাড়ছে বলেই কি কৃত্রিমভাবে দাম বেড়ে যাচ্ছে ওই বাজারের অঙ্কে? এখানেই যাবতীয় অঙ্ক, যে অঙ্ক কষতে নাজেহাল হতে হচ্ছে উপভোক্তাদের। নজরদারিটা বোধহয় আরও গভীরে প্রয়োজন।